দক্ষিণ এশিয়ার দুই পরাশক্তি ভারত ও পাকিস্তান বরাবরই সাপে নেউলে সম্পর্ক বিরাজ করে এই প্রতিবেশী দুই দেশের মধ্যে। সম্প্রতি জম্মু কাশ্মীরের একটি পর্যটক এলাকায় নিরীহ মানুষের উপর সন্ত্রাসী হামলার পর দুই দেশের মধ্যে উত্তেজনা তুঙ্গে উঠেছে। পাল্টাপাল্টি বিবৃতি ও সামরিক প্রস্তুতির মধ্য দিয়ে যুদ্ধের আশঙ্কা বাড়ছে, যা গোটা অঞ্চলের জন্য বড় ধরনের হুমকি হয়ে দেখা দিয়েছে। ভারত পাকিস্তানের এমন উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে স্বাভাবিকভাবে প্রশ্ন উঠেছে, কোন দেশ সামরিক শক্তিতে এগিয়ে। বিশ্বব্যাপী সামরিক শক্তির সূচক গ্লোবাল ফায়ার পাওয়ারের 2025 সালের প্রতিবেদনে দেখা যাচ্ছে, সামরিক সক্ষমতার দিক থেকে ভারত বর্তমানে বিশ্বের চতুর্থ শক্তিশালী দেশ। 14,55,000 সক্রিয় সেনা ও বিপুল সংখ্যক রিজার্ভ বাহিনী নিয়ে ভারত অনেকটাই এগিয়ে। অন্যদিকে পাকিস্তান সামরিক শক্তির তালিকায় 12তম অবস্থানে রয়েছে, যার সক্রিয় সেনা সংখ্যা 9 লাখের বেশি। ভারতের কাছে রয়েছে 4,201টি ট্যাঙ্ক, 2,929টি বিমান এবং 899টি হেলিকপ্টার। পাকিস্তানের তুলনায় এই সংখ্যাগুলো অনেক বেশি মনে হলেও পাকিস্তানও একটি শক্তিশালী সামরিক শক্তি ধরে রেখেছে। তাদের আছে 2,627টি ট্যাঙ্ক ও 1,399টি বিমান। দুই দেশই পারমাণবিক অস্ত্রের মালিক। যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা সংস্থা ফেডারেশন অফ আমেরিকান সায়েন্টিস্টের মতে, ভারতের কাছে রয়েছে 180টি পারমাণবিক অস্ত্র আর পাকিস্তানের কাছে রয়েছে 170টি। বিশেষজ্ঞরা বলছেন, সামরিক শক্তির দিক থেকে ভারত এগিয়ে থাকলেও যুদ্ধের ফলাফল কখনোই শুধুমাত্র পরিসংখ্যানের ওপর নির্ভর করে না। ভৌগোলিক সুবিধা, অর্থনৈতিক সক্ষমতা এবং সৈন্যদের মনোবল এসব বিষয়ও গুরুত্বপূর্ণ। বর্তমান পারমাণবিক যুগে একটি বড় ধরনের সংঘাত উভয় দেশ ও পুরো অঞ্চলকেই চরম বিপর্যয়ের দিকে ঢেলে দিতে পারে। ভারত ও পাকিস্তানের মধ্যে যদি কখনো যুদ্ধ শুরু হয়, তাহলে তা শুধু এই দুই দেশকেই ভয়াবহভাবে ক্ষতিগ্রস্ত করবে না, আশেপাশের অন্যান্য দেশগুলোর উপরও এর মারাত্মক প্রভাব পড়বে। অর্থনীতি, নিরাপত্তা এবং মানবিক দিক থেকে গোটা অঞ্চলই বিপর্যস্ত হয়ে পড়বে। যুদ্ধ কোনো সমস্যার স্থায়ী সমাধান হতে পারে না, বরং তা আরও নতুন নতুন সংকট তৈরি করে। তাই দুই দেশের মধ্যে মত পার্থক্য থাকা সত্ত্বেও শান্তিপূর্ণ আলোচনা ও সমঝোতার পথে উত্তরণের চেষ্টা করা উচিত। ওয়াহিদা পারভিন ঈশিতা, আজকাল। কাশ্মীরের পেহেলগামে কেটেছে এক ভয়ঙ্কর দিন। মুহূর্তেই ছড়িয়ে পড়ে আতঙ্ক যখন একাধিক বন্দুকধারী পর্যটকদের লক্ষ্য করে নির্বিচারে গুলি ছোড়ে। তখন সেই গোলাগুলির মাঝে দাঁড়িয়ে নিজের জীবনের তোয়াক্কা না করে কয়েকজন অমুসলিম পর্যটকদের জীবন বাঁচাতে এগিয়ে আসেন এক সাহসী মুসলিম যুবক, সৈয়দ আদিল হোসেন শাহ। মাত্র 28 বছর বয়সী আদিল একজন স্থানীয় ট্রাভেল গাইড ও ঘোড়াচালক ছিলেন। পেহেলগামে হামলার দিনও তিনি এক পর্যটক পরিবারকে উপত্যকার সৌন্দর্য ঘুরে দেখাচ্ছিলেন। হঠাৎ করেই ভেসে আসে গুলির শব্দ। সেই সময় সাহসিকতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করে আদিল। তিনি এক বন্দুকধারীর দিকে দৌড়ে যান এবং তার অস্ত্র কেড়ে নেওয়ার চেষ্টা করেন। এই কয়েক সেকেন্ডের মধ্যে অনেক পর্যটক পালিয়ে যাওয়ার সুযোগ পান, তবে দুর্ভাগ্যজনকভাবে সন্ত্রাসীদের কাছ থেকে অস্ত্র কেড়ে নেওয়ার চেষ্টায় ব্যর্থ হন আদিল এবং সন্ত্রাসীরা তাকে গুলি করে হত্যা করে। এই সন্ত্রাসী হামলায় নিহত হন পর্যটক সহ মোট 26 জন, যা সাম্প্রতিক সময়ে কাশ্মীর অঞ্চলের অন্যতম মর্মান্তিক ঘটনা। তবে আদিলের এই আত্মত্যাগ যেন এক আলোর রেখা, যা কাশ্মীরের মানুষকে নতুন করে মানবতার পাঠ পড়িয়েছে। তিনি শুধু সাহসিকতার পরিচয় দেননি, বরং প্রমাণ করেছেন সন্ত্রাস ও ঘৃণার বিরুদ্ধে ভালোবাসা ও সহানুভূতি আজও বেঁচে আছে। সাহসী এই যুবকের জানাজায় অংশগ্রহণ করে দুঃখ প্রকাশ করেছে জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ। ভয়াবহ এই সন্ত্রাসী হামলার অন্য খবর যেভাবে ফলাও করে প্রচার করছে ভারতীয় সংবাদ মাধ্যম, মুসলিম যুবকের এই বীরত্বগাথা আত্মত্যাগ বেমালুম চেপে যাচ্ছে ঠিক ততটাই। আদিলের মৃত্যুতে তার পরিবার শোকে ভেঙে পড়েছে। শোকের ছায়া নেমে এসেছে তার পুরো গ্রামেও। পর্যটকদের ঘোড়ায় চড়ে পেহেলগাম ঘুরিয়ে দেখানো ছিল আদিলের পেশা। পরিবারের সদস্যরা জানিয়েছেন তার উপার্জনের উপরে নির্ভর করে সংসার চলত, তবে তার এই অবদান লেখা থাকবে অনেক দিন। MR আকাশ, আজকাল। ভারতের ঘাড়তারামি ক্রমেই মাত্রা ছাড়িয়ে যাচ্ছে।
বাংলাদেশের পর এবার পাকিস্তানকে বন্যায় ডোবানোর পায়তারা করছে নরেন্দ্র মোদীর সরকার। হঠাৎ করেই পাকিস্তান শাসিত কাশ্মীরের একটি প্রধান নদীতে পানি প্রবাহ বেড়ে গেছে, যার ফলে মাঝারি ধরনের বন্যা দেখা দিয়েছে। জানা গেছে ভারত পানি ছেড়ে দেওয়ার কারণেই এই বন্যা শুরু হয়েছে। গত মঙ্গলবার ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পহেলগাঁওয়ে অজ্ঞাত বন্দুকধারীদের হামলায় ২৬ জন নিহত হওয়াকে কেন্দ্র করেই দুই প্রতিবেশীর মধ্যে উত্তেজনা বৃদ্ধি পাওয়ার পর এই ঘটনা ঘটল। হঠাৎ এই বন্যার জন্য ভারতকে দায়ী করেছে আজাদ কাশ্মীরের রাজধানী মুজাফফরাবাদের জেলা প্রশাসক। আকস্মিক এই বন্যার খোঁজ নিতে মুজাফফরাবাদ পরিদর্শন করেছেন বার্তা সংস্থা আনাদোলুর সংবাদদাতা। ঝিলম নদীর পানির তীব্র প্রবাহ দেখেছেন তিনি। সেখানে সেতুর উপর বিপুল সংখ্যক বাসিন্দাকে জড়ো হতেও দেখেছেন। উল্লেখ্য যে ঝিলম নদী ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর থেকে আজাদ কাশ্মীর হয়ে পাঞ্জাবে প্রবাহিত হয়েছে। ভারত ও পাকিস্তানের মধ্যে থাকা সিন্ধু নদের একটি উপনদী হল ঝিলম। শনিবার জেলা প্রশাসনের একজন মুখপাত্র জানান, ভারত ঝিলম নদীতে স্বাভাবিকের চেয়ে বেশি পানি ছেড়ে দিয়েছে, যার কারণে মাঝারি বন্যা হচ্ছে। স্থানীয় বাসিন্দাদের ঝিলম নদীর কাছাকাছি এলাকায় যাওয়া এড়াতে অনুরোধ করেছেন তিনি। এছাড়া গবাদি পশু যেন নদীর তীরে চলে না যায় সেদিকে লক্ষ্য রাখার আহ্বান জানানো হয়েছে। এর আগে পহেলগাঁও কাণ্ডে পাকিস্তানের সঙ্গে থাকা সিন্ধু নদের পানির চুক্তি স্থগিত করে নয়াদিল্লি। পাকিস্তানকে সিন্ধু নদীর এক বিন্দু পানিও দেওয়া হবে না এই মর্মে হুমকি দেয় ভারত। পাকিস্তানের পাল্টা জবাব, সিন্ধুর প্রবাহ আটকানোর চেষ্টা করা হলে এটিকে তারা পানিযুদ্ধ হিসেবে বিবেচনা করবে, আর সেই অনুযায়ী সামরিক ব্যবস্থা নেওয়া হবে। এমন উত্তেজনার মধ্যে ভারত থেকে পানি ঝিলম নদী দিয়ে প্রবেশ করে বন্যা পরিস্থিতি সৃষ্টি করল আজাদ কাশ্মীরে। পহেলগাঁওয়ে মঙ্গলবারের হামলাকে নয়াদিল্লি সীমান্তের বাইরের সংযোগসহ একটি সন্ত্রাসী হামলা হিসেবে বর্ণনা করেছে এবং কোনো তদন্ত ছাড়াই পাকিস্তানকে দায়ী করেছে। তবে ইসলামাবাদ এই হামলায় পাকিস্তানের কোনো যোগসূত্রতা নেই জানিয়ে একে ভারতের সাজানো নাটক বলে অভিহিত করেছে। পাকিস্তান জানিয়েছে এমন হত্যাযজ্ঞের ঘটনায় তারা উদ্বিগ্ন এবং নিহতদের পরিবারের প্রতি সমবেদনাও জানিয়েছে ইসলামাবাদ। তবে সে কথায় কান না দিয়ে পাকিস্তানের বিরুদ্ধে 5টি পদক্ষেপ নিয়েছে ভারত। নয়াদিল্লি 1960 সালের সিন্ধু জল চুক্তি স্থগিত করেছে, একমাত্র স্থলপথও বন্ধ করে দিয়েছে। পাকিস্তানও পাল্টা ব্যবস্থা গ্রহণের ঘোষণা দিয়েছে এবং তৃতীয় পক্ষের মাধ্যমে বাণিজ্য বন্ধ করে দিয়েছে এবং ভারতীয় মালিকানাধীন বা পরিচালিত বিমান সংস্থাগুলির জন্য আকাশপথ বন্ধ করে দিয়েছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ শনিবার বলেছেন, কাশ্মীর হামলার নিরপেক্ষ তদন্ত চায় ইসলামাবাদ এবং হামলার পর ভারতের ভিত্তিহীন অভিযোগ নিয়ে আমরা উদ্বিগ্ন। বিশ্বাসযোগ্য তদন্ত ও যাচাইযোগ্য প্রমাণ ছাড়াই পাকিস্তানের বিরুদ্ধে ভারত অভিযোগ এনেছে। তাওফিকুল ইসলাম, আজকাল। যুক্তরাষ্ট্রে সন্তান জন্ম দিলেই মায়েরা প্রায় $5,000 বা 6,000 টাকা পাবে। জন্মহার বৃদ্ধির উদ্যোগ হিসেবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন এ ব্যবস্থা গ্রহণ করেছে। প্রেসিডেন্ট ট্রাম্প এ উদ্যোগকে স্বাগত জানিয়ে গত মঙ্গলবার বলেছেন, আমার কাছে এটি একটি ভালো ধারণা বলে মনে হচ্ছে। মায়েদের জন্য এটি একটি শুভ সংবাদ। ট্রাম্প প্রশাসন একে মার্কিন যুক্তরাষ্ট্রে প্রজনন ক্ষমতা বৃদ্ধির উপায় হিসেবে বিবেচনা করছে। সরকার প্রদত্ত ভাতাগুলোতে এই $5,000 শিশু বোনাস হিসেবে অন্তর্ভুক্ত হবে। ট্রাম্প বলেছেন, আমেরিকান নাগরিক গর্ভবতী মায়ের ঔরস থেকে সন্তানদের আগমনে আগাম শুভেচ্ছা রইল। তবে অবৈধ ইমিগ্রান্ট বা কাগজপত্রহীন মায়েরা এ বোনাস পাবেন কিনা পরিষ্কার করেননি ডোনাল্ড ট্রাম্প। দ্য নিউ ইয়র্ক টাইমস সূত্রে ট্রাম্প প্রশাসনের কাছে উত্থাপিত অন্যান্য উদ্যোগগুলোর মধ্যে রয়েছে চাইল্ড ট্যাক্স ক্রেডিট সম্প্রসারণ, শিক্ষার জন্য প্রতি মাসে অর্থায়ন এবং বিবাহিত বা সন্তানধারী ব্যক্তিদের জন্য ফুলব্রাইট ফেলোশিপের মতো ফেডারেল প্রোগ্রামগুলোতে স্থান সংরক্ষণ করা।
6 বা তার অধিক সন্তান জন্মদাত্রী মাকে সরকারের পক্ষ থেকে ন্যাশনাল মেডেল অফ মাদারহুড পদক দেওয়া হবে বলে ট্রাম্প প্রশাসন বিবেচনা করছে। সিডিসির তথ্য অনুসারে ভারত ব্যতীত এশিয়ান অঞ্চলের এবং হিস্পানিক মহিলাদের সন্তান জন্মহার বেশি। অন্যদিকে কৃষ্ণাঙ্গ, শ্বেতাঙ্গ এবং আমেরিকান ভারতীয় মহিলাদের মধ্যে জন্মহার হ্রাস পেয়েছে। যুক্তরাষ্ট্রে জন্মহারের তুলনায় মৃত্যুহার তুলনামূলক কম হওয়ায় প্রশাসন বিষয়টির উপর গুরুত্ব আরোপ করেছে। বিশেষ করে হোয়াইট আমেরিকানদের মধ্যে সন্তান না নেবার প্রবণতা বৃদ্ধি পাওয়ায় রিপাবলিকান আমেরিকান রাজনীতিকরা এই প্রণোদনা চালুর ব্যাপারে উৎসাহ দেখিয়েছেন বেশি। গত মাসে 14 সন্তানের জনক ও ট্রাম্পের বন্ধু ইলন মাস্ক ফক্স নিউজকে বলেছিলেন, জন্ম নিয়ন্ত্রণের ফলে মানবতা মারা যাচ্ছে। গত সপ্তাহে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স স্পষ্ট করে বলেছিলেন তিনি আরও শিশু চান। জানুয়ারিতে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স মার্চ ফর লাইফের এক সমাবেশে গর্ভপাত বিরোধী কর্মীদের বলেছিলেন যে সন্তান ধারণ করা আমেরিকানদের বাধ্যতা। আমি খুব সহজভাবে বলছি, আমি মার্কিন যুক্তরাষ্ট্রে আরও শিশু চাই। MR আকাশ, আজকাল।